আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম জটিল যৌগ, জটিল যৌগের এ টু জেড, যেটা আমাদের অবস্থান্তর মৌলের খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, যে তারা জটিল যৌগ গঠন করে। তো সবার আগে চলো আমরা জেনে আসি জটিল যৌগ কাকে বলে। দেখো, বলা হয়েছে যে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল জোড় যুক্ত অপর কোনো আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটি জটিল আয়ন বা জটিল যৌগ গঠন করে। এভাবে বাংলা ডেফিনেশন দেখতে আসলে খুবই কঠিন লাগে, তোমাদের জন্য আমি ভেঙে এঁকে রেখেছি। দেখো, এখানে একটি জটিল যৌগ বা জটিল আয়ন দেখানো হয়েছে। খেয়াল করে দেখো, আয়ন কতটুকু, এই K4 অংশটুকু বাদ দিলে বাকিটুকু তোমার 4 আয়ন হবে। কিরকম তোমার দেখাই আমি, এই যে এটুকু তো একটা তোমার 4+ আয়ন, তাই না? ওটুকু যদি আমি বাদ দিই, দেখো তাহলে পুরো আয়নটার চার্জ হবে কি 4-। এখানে খেয়াল করে দেখো যে কেন্দ্রীয় পরমাণু কি, কেন্দ্রীয় পরমাণু হলো Fe। তো কেন্দ্রীয় পরমাণু চার্জ নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমি ওর চার্জটা নির্ণয় করব? তো চলো আমরা চার্জটা নির্ণয় করে দেখাই। ধরলাম আমি ওর চার্জ জানি না, প্লাস। এখন সায়ানাইডের চার্জ তো তোমাদের জানা উচিত, সেটা কত? সায়ানাইড হলো মাইনাস। তাহলে সায়ানাইডের চার্জ যদি মাইনাস হয়, তাহলে 6 × -1 ইকুয়াল টু হবে আমার ওই বাহিরের টোটাল চার্জ, সেটা কত? -4। এটার নাম কি আমি একটু পরে বলতেছি, নামকরণটা বিট আমি সামনে দেখাবো। এক্স ইকুয়াল টু আমি কত পেলাম দেখো, +2। তাহলে Fe2+ এর সাথে সাথে 6টা সায়ানাইড। দেখো, এরো চিহ্ন মানেই সন্নিবেশ বন্ধন। এরো চিহ্ন মানে হলো তোমার একটা পরমাণু আরেকটা পরমাণুকে মুক্ত জোড় ইলেকট্রন শেয়ার করতেছে, একটা থেকে আরেকটা, দাতা থেকে গ্রহীতার দিকে শেয়ার করতেছে। কারণ সন্নিবেশ বন্ধনে যে কোনো একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে, আর সমযোজী তোমরা জানো যে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে। এখানে কিন্তু আয়রন কোনো ইলেকট্রন শেয়ার করে নাই, করছে সায়ানাইড। প্রত্যেকটা সায়ানাইড এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আমি দিয়ে দিচ্ছি, মুক্ত জোড় ইলেকট্রন গুলা তোমার শেয়ার করছে কার সাথে? কেন্দ্রীয় পরমাণু আয়রন, যার চার্জ কত Fe2+। তাহলে এখানে তোমার এই যে যারা সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, তাদের পরিচয় হইতেছে লিগ্যান্ড। লিগ্যান্ড বা দাতা পরমাণু। দেখো তার ডেফিনেশন দেওয়া আছে যে যে সকল ইলেকট্রন সমৃদ্ধ মূলক বা আয়ন, হ্যাঁ আমি তো এখানে আয়ন দেখাইছি, মূলক দেখাবো, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কোনো অবস্থান্তর মৌল বা আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে তাদেরকে লিগ্যান্ড বলে। লিগ্যান্ডের আরেকটা পরিচয় হলো ওরা দাতা পরমাণু। দাতা পরমাণু। আচ্ছা, তাহলে এখানে লিগ্যান্ডের পরিচয় দেওয়া আছে। এখন যতগুলা সন্নিবেশ বন্ধন হয়েছে ওটাকে বলা হয় আমার সন্নিবেশ সংখ্যা। এই যে সন্নিবেশ সংখ্যা, বলতো কয়টা সন্নিবেশ বন্ধন হয়েছে? 6টা। তাহলে সন্নিবেশ সংখ্যা হচ্ছে আমার কত এখানে? 6। আচ্ছা, এখন লিগ্যান্ড আবার 3 প্রকার হয়, ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, নিরপেক্ষ হয়। বাট আমরা বেশিরভাগ পড়বো হচ্ছে ঋণাত্মক আর নিরপেক্ষ লিগ্যান্ডের সাহায্যে। এখানে বলতো কোন লিগ্যান্ডটা ব্যবহৃত হয়েছে? ঋণাত্মক লিগ্যান্ড ব্যবহৃত হয়েছে, সায়ানাইড মাইনাস ঋণাত্মক লিগ্যান্ড। আচ্ছা, তো জটিল যৌগের স্ট্রাকচারটা তোমরা দেখলা, চলো আমরা দেখি জটিল যৌগের কি কি নাম হতে পারে আরো। আচ্ছা, তার একটু লিগ্যান্ড নিয়ে আলোচনা করে চলো। তো আমরা বলতেছিলাম একটু আগে যে নিরপেক্ষ লিগ্যান্ড যারা কারা, তারা হচ্ছে যারা একটা পরিপূর্ণ যৌগ, যেমন কি তোমার পানি, অ্যামোনিয়া, তারপরে তোমার এটা তোমার কীটনমূলক, যেটাকে এখন কার্বনিল মূলক বলা হয়েছে, নাইট্রাস মূলক। এখন লিগ্যান্ড হিসেবে যদি ওরা থাকে, এই H2O কে পানি বলা যাবে না, ওরা বলতে হবে অ্যাকোয়া। NH3 কে বলতে হবে অ্যামিন, হ্যাঁ তোমার ডাবল ম দিয়ে উচ্চারণ করে অ্যামিন। তারপরে তোমার কার্বনিল, হ্যাঁ লাইক টেট্রা কার্বনিল। তারপরে নাইট্রাসো, ডাইনাইট্রাসো। আর ঋণাত্মক লিগ্যান্ড হিসেবে যদি থাকে, সায়ানাইডকে বলতে হবে সায়ানো, হাইড্রোক্সাইডকে বলতে হবে হাইড্রোক্সো, ক্লোরিনকে বলতে হবে ক্লোরো, সালফেটকে বলতে হবে সালফেটো। ওদের চার্জটা দেওয়া আছে, কিভাবে আমি ওদেরকে উচ্চারণ করব দেখো এখানে আমি লিখে রাখছি। তো খেয়াল করে দেখবা, আমার থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে সবাই আমার কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। আগে ওদের নাম বলতে হবে, তারপরে মূল যৌগের নাম বলতে হবে। চলো, তো এখানে কয়টা লিগ্যান্ড আছে? 4টা। লিগ্যান্ডে কারা আছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া থাকে ওরা কি বলে? অ্যামিন। তো কয়টা অ্যামিন আছে? 4টা, টেট্রা অ্যামিন। তারপরে যে তুমি বলো কপার ক্লোরাইড। এখানে 2 মানে হলো কপারের যোজন, এখানে 2। একটু আগে তোমাদেরকে যোজন নির্ণয় শিখাইছি। ধরো ক্রোমিয়ামের চার্জ এখানে 3+, হ্যাঁ ক্রোমিয়াম আয়ন যে দেওয়া হয়েছে ওর চার্জ হলো এখানে 3+। কেমনে 3+? আমি তোমাদেরকে দেখাই। তো ক্রোমিয়ামকে তুমি X ধরলাম, হ্যাঁ যেহেতু H2O একটি যৌগ, আর একটা যৌগের জারণ মান 0, একটু আগে তোমরা দেখলা, 6 × 0 ইকুয়াল টু বাইরের চার্জটা কত হলো বলো তো? +3। এখানে ক্রোমিয়াম হলো +3, ক্রোমিয়ামের যোজন এখানে 3। আচ্ছা, তাহলে পানি থাকলে বলে অ্যাকোয়া, 6টা আছে দেখো, হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম আয়ন। আর যেখানে ক্লোরিনকে দিতাম তাহলে বলতা কি
হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম ক্লোরাইড। আচ্ছা, এরপরে আসো Fe6 4-। আচ্ছা, 6টা, তাহলে হেক্সা, হ্যাঁ 6টা সায়ানো ফেরেট আয়ন। হ্যাঁ, এখানে আয়নটা চার্জ করতে আমি একটু আগে তোমাকে বের করে দেখাচ্ছি 2+, ফেরেট আয়ন বলে এটাকে। আর আরেকটা নাম আছে ফেরোসায়ানেট, ওকে বলা যায়। এখন দেখো, এতক্ষণ খেয়াল করে দেখো, থার্ড ব্রিগেডের ভিতরে একই জাতীয় লিগ্যান্ড ছিল। এবার আমি লিগ্যান্ড হিসেবে দেখো পানিও আনছি, আবার ক্লোরিনও আনছি। তাহলে দুইজনের কথা আগে উল্লেখ করতে হবে, তারপরে বাকির কথা। তাহলে দেখো, ট্রাই অ্যাকুয়া, 2টা ক্লোরিন, ডাইক্লোরোক্রোমিয়াম ক্লোরাইড। ট্রাই অ্যাকুয়া ডাইক্লোরোক্রোমিয়াম ক্লোরাইডের মাধ্যমে আমরা এইভাবে জটিল যৌগের নামকরণটা শিখে ফেললাম। আশা করি যে কোনো জটিল যৌগ দিলে তোমরা আর কিছু পারো না পারো নামটা বলতে পারবা। আচ্ছা, এবার আসো আমরা জটিল যৌগের গঠনে যাই। জটিল যৌগের গঠন, হ্যাঁ, জটিল যৌগের সংকরায়ন বা গঠন, যে কিভাবে জটিল যৌগ গঠন করে। তো গঠনের পাশাপাশি আমাদের কিন্তু জানতে হবে, এখান থেকে আমরা ডিসাইড করতে পারবো কারা ডায়াম্যাগনেটিক নেচার শো করবে আর কারা প্যারাম্যাগনেটিক নেচার শো করবে। চলো আমরা শুরু করি, হ্যাঁ, গঠনটা শুরু করি। সবার আগে ওর চার্জটা নির্ণয় করি। একটু আগে যেটা করলাম, x প্লাস সাইন একটা -1 করে 6 × -1 = -4, সুতরাং x = +2। তাহলে আয়রন হলো 2+। তো আয়রন যেহেতু 2+, তাহলে ওরা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, শুধু আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, এটা এরকম 4s2 3d6, আর 2+ যদি করি 3d6 4s0। এখন তোমরা বলো তো, 3d6 এর আগে যারা আছে 1s2 2s2 2p6 3s2 3p6, এরা সব কিন্তু ফিল আপ, ওখানে কিন্তু আর কোনো লিগ্যান্ড প্রবেশের জায়গা নাই। তা আমাকে চিত্র আঁকা শুরু করতে হবে 3d থেকে, মানে এখানে ফাঁকা আছে। তাহলে চলো আমরা চিত্র আঁকা শুরু করি। 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 3d অরবিটালে 5টা ভাগ। তোমরা জানো dxy yz zx মানে y² dz²। 3d পরে আমরা 4s আঁকি, চলো 4s, তারপরে চলো আমরা 4p আঁকি। যদি আমার আরো লাগে আমি আরো আঁকবো, আপাতত আমরা লাগতেছে না, আরো লাগলে আমরা আঁকতে পারবো, কারণ সবই তো ফাঁকা আছে। চলো এবার 6টা ইলেকট্রন দিয়ে দিই। তো বন্ড নীতি অনুসারে তোমরা জানো 6টা ইলেকট্রন কেমন দিতে হয়। আচ্ছা, এবার লিগ্যান্ড প্রবেশ করবে। তো লিগ্যান্ড কিভাবে প্রবেশ করবে একটু মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা। লিগ্যান্ডের ভিতরে কি থাকে বলতো, মুক্তজোড় ইলেকট্রন। লিগ্যান্ডের মধ্যে থাকে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে ওরা কি করে, এখানে যে ইলেকট্রন গুলো আছে এদেরকে বিকর্ষণ করে। ইলেকট্রন বিকর্ষণ করবে না, লিগ্যান্ড যখন এখানে আসবে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এদেরকে সংকুচিত করে দিবে, সংকুচিত, সর্বোচ্চ সংকুচিত করবে। মানে একটা অরবিটাল তো 3টা ইলেকট্রন থাকতে পারে না, 2টা 2টা করে তোমার সংকুচিত করবে। এখন তোমাকে আমি অন্যভাবে বিষয়টা বোঝাই। ধরো এটা তোমার একটা বাসা, হ্যাঁ, তোমার একটা অ্যাপার্টমেন্টে এটা হলো বাবা মা, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, 4টা সন্তান, 4টা আলাদা আলাদা রুমে আছে। আর লিগ্যান্ডকে তুমি কল্পনা করো গেস্ট হিসেবে, ফ্যামিলিতে গেস্ট করতে আসে না, গেস্ট হিসেবে চিন্তা করো। তো গেস্ট যখন আসে তখন ওরা কিন্তু এত আরামে আসে থাকবে না, তখন ওরা কি করবে, 2 ভাই মিলে এক রুমে থাকবে, এই 2 বোন মিলে এক রুমে থাকবে, থেকে 2টা ঘর খালি করে দিবে। আর লিগ্যান্ডে যেহেতু একজোড়া মুক্তজোড় এরকম থাকে, ওদের একটা ঘরে একটা লিগ্যান্ডে বসবে। তা গেস্ট আসা শুরু করলো, দেখো এই যে একটা গেস্ট আসলো, আরেকটা গেস্ট, আরেকটা গেস্ট, আরেকটা লিগ্যান্ড, আরো একটা লিগ্যান্ড। এই লিগ্যান্ড গুলি আসতে যে যতগুলা অরবিটাল ব্যবহৃত হয়েছে ওটাই হলো আমার সংকরায়ন। তো খেয়াল করে দেখো তো, 3d 4s 4p এর মধ্যে তাহলে d অরবিটাল কয়টা ইউজ হয়েছে বলো তো, 2টা। d2 সিরিয়ালি বলতে হবে, s কয়টা হয়েছে, একটা, p কয়টা হয়েছে, 3টা, তাহলে d2sp3। এটাই হলো আমার এই জটিল যৌগের সংকরায়ন। আর এটা যদি আমরা চিত্র এঁকে ব্যাখ্যা করি, তোমরা কিন্তু একটু আগে দেখছো চিত্রটা কেমন। এই যে আয়রন 2+ এর সাথে 6 দিক দিয়ে 6টা সায়ানাইড তোমার সন্নিবেশ বন্ধন গঠন করছে। এবং এই শেপটার নাম হয়েছে অষ্টতলকীয়। এমসিকিউতে আসতে পারে অষ্টতলকীয়। তো এই হচ্ছে আমাদের ফেরোসায়ানাইড বা হেক্সাসায়ানোটোফেনেটের সংকরায়ন। এখান থেকে না ডিসিশন নেওয়া যায় যে এই যৌগটা কি প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে। ডায়া কারা প্যারা কারা এটা নিয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। আপাতত ডিসিশনটা নিয়ে ফেলি, যেহেতু এটা ডিসাইড করতে জটিল যৌগের সংকরায়নটা লাগে। তো তোমরা সবাই নোটটা করে ফেলো। কি নোটটা করবা, নোটটা হচ্ছে যদি
বেজোর ইলেকট্রন না থাকে তাহলে হলো ডায়াম্যাগনেটিক, আর যদি বেজোর ইলেকট্রন থাকে তাহলে হবে প্যারাম্যাগনেটিক। তার জন্য বলতো এই যে এই লাইনে যে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে, এই লাইনটা, এই লাইনে কি কোনো বেজোর ইলেকট্রন আছে? এই লাইনে কিন্তু কোনো বেজোর ইলেকট্রন নাই। যেহেতু কোনো বেজোর ইলেকট্রন নাই, তাহলে আমরা বলতে পারি ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। কিন্তু আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, চলো একটু চেঞ্জ করে যদি আমি এখানে FeCN6 4- না দিয়ে 3- দিয়ে দিই, খেয়াল করো 3- যদি দিয়ে দেই, তাহলে আয়রনের চার্জটা কত দাঁড়ায় দেখো, x প্লাস 6 ইন্টু -1 ইকুয়াল টু -3। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল বলো তো, +3। আচ্ছা, তাহলে Fe3+ যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এটা কিন্তু হচ্ছে 4s0 3d5 হচ্ছে, তাই না? 3d5 হচ্ছে। s থেকে তো দুইটা গেছে, d থেকেও একটা গেছে। তোমরা ইলেকট্রন বিন্যাস না পারলে একটু ভেঙে নিয়ে করে নিও। তো চলো আমরা 3d আঁকা শুরু করি আবার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 3d পরে আমরা 4s আঁকি, তারপরে 4p আঁকি। চলো, আচ্ছা তো এখন খেয়াল করে দেখো, 5টা ইলেকট্রন যদি আমরা দেই, তো বলতেছিলাম না গেস্ট আসবে সায়ানাইড। তো এবার যদি গেস্ট আসে, হ্যাঁ, ওরা দুজনে এই রুমে, এই দেখো 5টা ইলেকট্রন, ধরো বড় ভাই, সরি বাবা মা, বড় ভাই আর তার বউ আর পরিবারের ছোট মেয়ে, ও কিন্তু আলাদা পড়ে গেছে। তো ও কিন্তু গেস্টের সাথে রুম শেয়ার করবে না, লিগ্যান্ড কিন্তু এখানে আসবে না, লিগ্যান্ড কিন্তু এখান থেকে আসা শুরু হবে। দেখো সংকরায়ন কিন্তু একই দাঁড়াইলো, সংকরায়ন কিন্তু একই থাকলো D2sp3। কিন্তু যেহেতু এখানে একটা কি আছে, বেজোর ইলেকট্রন আছে, বেজোর ইলেকট্রন আছে, তাই এই FeCN6 3- যেটা, ওর নেচার হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ড কোশ্চেন, অনেকগুলো বোর্ডে আসছে যে FeCN6 4- এবং 3- এর মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক এবং কোনটি প্যারাম্যাগনেটিক। তার জন্য বুঝতে পারলা এটি আনসার করার জন্য আমাদেরকে সংকরায়ন করতে হবে। আচ্ছা চলো এবার আমরা অন্য একটা যৌগে যাই। ধরো এইটা, হ্যাঁ, একটু আগে তোমার নামটা দিয়ে দিয়েছিলাম যে টেট্রাঅ্যামিন কপার আয়ন। হ্যাঁ, টেট্রাঅ্যামিন কপার আয়ন, এটা একটু ব্যতিক্রম, অন্যান্য নিয়ম থেকে একটু ব্যতিক্রম। চলো কি ব্যতিক্রম এখানে আছে আমরা একটু দেখে আসি। তো সবার আগে আমরা চার্জটা কি দেখি, x প্লাস, যেহেতু এমন একটা যৌগ, যৌগে জারণ মান হয় 0, জানা পেলাম +2, কপার 2+ এর সাথে 4টা অ্যামোনিয়া 4টি সন্নিবেশ বন্ধন গঠন করেছে। এবং ওর শেপটা মনে হয়, দেখতে মনে হয় চতুস্থলকীয়, বাট এমন না, সমতলীয় বর্গাকার। আচ্ছা চলো আমরা সংকরণে চলে যাই। তো আমরা কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো কপার 2+, কপার 29 নাম্বার তোমরা জানো, এটা হবে হচ্ছে, ছিল কি বলতো 4s1 3d10, তাহলে এখন হবে হচ্ছে 3d9 4s0, দুইটি ইলেকট্রন চলে গেল। তো চলো আমরা 3d থেকে আঁকা শুরু করি, ঠিক আছে? চলো 1 2 3 4 5, 3d আঁকলাম, তারপর 4s আঁকলাম, তারপর হলো 4p আঁকলাম। তো চলো আমার 9টা ইলেকট্রন দিয়ে দেই, আমার লাগলে কিন্তু আমি আরো আঁকতে পারবো, আরো ফাঁকা আছে। 2 4 6 8 9টা, তোমরা একটা একটা করে দিবা। আচ্ছা এবার দেখো, এবার যেটা হবে, হ্যাঁ, এবার যখন লিগ্যান্ডটা আসবে তখন কি হবে দেখো, দুইটা সম্ভাবনা হবে এখানে, মানে দুই রকম ঘটনা করতে পারে। আগে প্রথম সম্ভাবনাটা দেখাই, যদি কেমিস্ট্রির ভাষায় বলি তাহলে কি হবে দেখো,
কেমিস্ট্রি ভাষায় যদি বলি, লিগ্যান্ড গুলো যখন আসবে তখন এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, যেহেতু একা ছিটকে একদম লাস্ট চলে যাবে, একদম লাস্টে 4টা লিগ্যান্ড বসার পরে যে খালি জায়গা থাকবে ওখানেও চলে যাবে। আর যদি একটু গল্প করে বলি, দেখো যে ভালো মনে থাকবে তোমাদের। তো ধরো তোমার এটা হলো পরিবারের বাবা মা, দাদা দাদি, এটা হলো তোমার বড় ভাই আর তার বউ, এটা মেজো ভাই আর তার বউ, এটা হলো তোমার পরিবারের ছোট মেয়ে। এখন কথা হচ্ছে যে তোমরা যখন একটা অ্যাপার্টমেন্টে ইন্টেরিয়র করাও, খেয়াল করে দেখবা প্রথম দিকে রুম গুলা কিন্তু খুব সুন্দর করে সাজাও, একটু কর্নারের রুম গুলা কিন্তু অতটা সুন্দর করে সাজাও না। তো যখন বাসায় একটা গেস্ট বেড়াইতে আসছে তখন বাবা মা তার ছোট মেয়েটাকে বললো, মা তুমি লাস্টের রুমে চলে যাও, গেস্ট গুলাকে তোমার রুম থেকে থাকতে দাও। তাই ও কি করলো, লাস্ট রুমে চলে গেল। এখান থেকে তোমার কি অ্যামোনিয়া বসা শুরু করলো, লিগ্যান্ড। কয়টা লিগ্যান্ড বসলো বলো তো? 4টা। এই 4টা লিগ্যান্ড বসতে যাইয়া আমার কি কি ইউজ হচ্ছে বলো তো? 3d4s4p না, একটা d অরবিটাল, একটা s অরবিটাল, 2টা p অরবিটাল, তাহলে dsp2। আমার সমীকরণ হচ্ছে এখানে dsp2। আচ্ছা, এবার দ্বিতীয় সম্ভাবনায় আসো। আচ্ছা, দ্বিতীয় সম্ভাবনা আমি এখানে দেখো 2 3 4 5 3d4s 4p। আর আমার কিন্তু আরো অনেক ফাঁকা আছে, আমার প্রয়োজন আমি 4d টাইকা রাখলাম। কেন প্রয়োজন আমি বলতেছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা দেখো, কিছু কিছু বাবা মা থাকে না একটু ঘাড়তেরা, বলবে আমার মেয়ে কেন অন্য রুমে যাবে, গেস্টটা গল্লি মারে যেখানে মনে সেখানে যাক, আমার মেয়ে আমার ঘরে থাকবে। তাহলে মেয়ে এখানে থাকলো, এই ইলেকট্রনটা এখানে থাকলো, এরপর থেকে গেস্ট বসা শুরু করলো। এই যে লিগ্যান্ড, একটা লিগ্যান্ড, 2টা লিগ্যান্ড, 3টা লিগ্যান্ড দিলাম, তাহলে আরেকটা লিগ্যান্ড এখানে বসতে ঝামেলা শেষ। কিন্তু যেহেতু আমরা একটু আগে শিখলাম যে এই ইলেকট্রনটা বিকর্ষিত হয়ে এখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু আছে, আমরা এই ঘরটা ফাঁকা রেখে, যেহেতু আমাদের রাজপ্রাসাদ অনেকগুলো রুম, আমরা তার পরের ঘরে যাইয়া তোমার লিগ্যান্ডটাকে বসাবো, যাতে কোনো কন্ট্রাডিকশন না তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমাদের সংখ্যাটা কি হয়েছে বলতো? একটা s, 2টা p, একটা d, অর্থাৎ sp2d। পরীক্ষায় যদি আসে তোমরা এই 2টা সম্ভাবনায় দেখাই দিবা, তাহলে আমার এই টেট্রা অ্যামিন কপার আয়নের গঠনটি হয়ে যাবে। এবং যেটা কিন্তু অবশ্যই, যেহেতু একটি বেজোড় ইলেকট্রন আছে, অবশ্যই এটা প্যারাম্যাগনেটিক নেচার শো করবে। যেহেতু আমি তোমাকে একটু আগে শিখাইলাম যে বেজোড় ইলেকট্রন থাকলে সেটি প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের জটিল যৌগের ক্লাস। জটিল যৌগ নিয়ে আরো কিছু ইউনিক যৌগ নিয়ে তোমাদের সাথে আরো সামনে গাণিতিক সমস্যা মানে সলভিং ক্লাস দেব, তোমরা প্র্যাকটিস করবা। এবং যেটা তোমরা করতে পারতেছো না কমেন্টে জানিয়ে দিবা, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমরা উত্তর দিয়ে দিব। ধন্যবাদ তোমাদেরকে, দেখা হবে নেক্সট ক্লাসে।